ঠাকুর বাংলার 1382 সালে গঙ্গাসাগরে চাতুর্মাস্য করবেন। সেই উপলক্ষে কয়েকদিন আগেই গিয়ে পৌঁছেছেন গঙ্গাসাগরে। আমি তখন স্কুল বা কলেজে প্রথম দিকে পড়ি। আমার হাওড়ায় যে জায়গায় থাকতাম তার কাছেই থাকতো আমাদের আর এক গুরু ভাই। তাকে সঙ্গে নিয়ে গঙ্গাসাগর রওনা হচ্ছি ঠাকুরের কাছে। এখন গঙ্গাসাগর যাওয়া সুলভ। ওই যে আগে যে একটা কথা আছে নয়, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। আগে যাওয়ার খুব কষ্টকর ছিল বলি এইটা বলে, যে একবার যায় সে আর দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা প্রকাশ করে না। কারণ গেলে প্রাণ নিয়ে ফিরে আসবে কিনা সেটাও সংশয় ছিল। আর আমি যে সময়টার কথা বলছি তখন প্রাণ নিয়ে ফিরে আসা যাবে, কিন্তু যাওয়াটাই খুব কষ্টকর ছিল। হাওড়া থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে একটা বাসে ডায়মন্ড হারবার। এখন যেটা কার্গিল চলে যাচ্ছে, নামখানা চলে যাচ্ছে সোজা, তখন ডায়মন্ড হারবারে একটা পুল থাকার জন্য, সে পুলটা ছিল কাঠে, কংক্রিট পুল ছিল না। এবারে বাস দাঁড়িয়ে যেত, আবার পুলটা পেরিয়ে ওপার থেকে আরেকটা বাসে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে জোয়ার ভাটার উপর নির্ভর করে নৌকো চলত। জোয়ারে নৌকো এবার থেকে ওপারে যাবে, আর ভাটার সময় বন্ধ থাকবে। আমরা গিয়ে পৌঁছালাম সন্ধ্যার সময় কাকদ্বীপ লঞ্চ ঘাটে। তখন ভাটা চলছে। রাত্রে জোয়ার আসার, সন্ধ্যা রাত্রে জোয়ার আসার কোনো সম্ভাবনা নেই। ভোর রাত্রে জোয়ার আসার কথা। এবার সেটাও ডেট অনুসারে একটু একটু করে পেছুতে থাকে। অবাকটা দুজনে একটা চায়ের দোকানে রাত কাটিয়ে সকালবেলা স্নান সজ্জাদি সেরে ওই গঙ্গার জেটি ঘাটে, জেটির ওপর বসে সন্ধ্যা করছে। দেখলাম একজন খুব ধোপদস্তর যাকে বলে, ধুতি এবং সাদা ধপধপে গিলে গলা পাঞ্জাবি, সদ্য ভাঙা, পকেট পাঞ্জাবির পকেটে ধুতির কাঁচাটা গোজা, একবারে মানে সম্ভ্রান্ত বাঙালি। জেটিতে এলেন, আমাদের প্রশ্ন করলেন, আপনারা কোথায় যাবেন? বললাম গঙ্গাসাগর। গঙ্গাসাগরে কোথায়, কোন আশ্রমে? না, বাড়ি আপনাদের। আমি বললাম একটা আশ্রমে যাব। আমাদের গুরুদেব ওখানে এখন আছেন। গুরুদেবের নাম শুনে বললেন, আমি তো ওনার কাছেই যাব। কিভাবে যাবেন, কখন এসেছেন? না, আমরা গতকাল সন্ধ্যাকালে এসেছি একটু হাঁটার জন্য। চলুন তাহলে আপনাদের সঙ্গে করে যাওয়া যায়। যাই হোক, আর একজন সঙ্গে পেলাম। ইতিমধ্যে প্রায় 8:30 9টা নাগাদ ধীরে ধীরে একটু জল বাড়ল। নৌকা করে আমরা ওপারে পৌঁছালাম। তখন বাসও ছিল না, এখন অজস্র গাড়ি, নানা রকমের গাড়ি। তখন একটা বাসও ছিল না। একটা ট্রলি ভ্যান, ওই 30 কিলোমিটার রাস্তা, একটাই ট্রলি ভ্যানে করে এপারে যাত্রী নিয়ে, নৌকোর যাত্রী নিয়ে গঙ্গাসাগর যেত। আবার সেইটা ফিরে এলে পরের ভ্যানে অন্য লোকরা যাবে। যাত্রী এত কম ছিল, কারণ ওই কষ্টকর করে যাওয়া বিশেষ প্রয়োজন ব্যতীত কেউ যেত না। তো যাই হোক,
এতক্ষণ ধরে পরিচয় আলাপ একসঙ্গে যাচ্ছি, কিন্তু জানতাম না ভদ্রকের নাম কি। জিজ্ঞাসাও করিনি, প্রয়োজনও ছিল না। কিন্তু আশ্রমে পৌঁছাতে দেখলাম বিশিষ্ট কয়েকজন তাকে অভ্যর্থনা জানাচ্ছে বিশেষভাবে। তখন শুনলাম তিনি পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী। তখন কোন রকম সিকিউরিটি ছাড়া একা একেবারে কাউকে না জানিয়ে ঠাকুরের দর্শনে যাচ্ছেন। তার নাম বিখ্যাত ব্যারিস্টার কাশীকান্ত মৈত্র। তো যাই হোক, তিনি পশ্চিমবঙ্গ সরকারের তখন খাদ্যমন্ত্রী, কিন্তু ঠাকুরের শিষ্য, ঠাকুরের ভক্ত। কিন্তু যাই হোক, একটা বিশিষ্ট মানুষকে তো একটু বিশেষ অভ্যর্থনা জানাতে হয়। সেই জন্য উপস্থিত যারা চিনতেন তারা তাকে একটু বসুন বসুন, আসুন আসুন করলেন। পরে জানা গেল ঠাকুরের কাছে তিনি এক বিশেষ প্রার্থনা নিয়ে গেছেন এবং একান্তে ঠাকুরের সাথে দেখা করে ঠাকুরের কৃপা পাওয়ার জন্য তিনি প্রার্থনা জানিয়ে আসবেন এবং সেই বিপদ থেকে যাতে তিনি উদ্ধার পান। তার আরো একটু ঘটনাক্রমে জানতে পারলাম, তাঁর স্ত্রী বিশেষ কোনো কারণে হঠাৎ মাথাটি গন্ডগোল হয়ে গেছে, ভুলভাল বলছেন, প্রায় উন্মাদ। তিনি ঠাকুরের কৃপা প্রার্থনা করছেন যে বাবা, প্রচুর চিকিৎসা করিয়েছি, যেখান থেকে যা সংবাদ পেয়েছি এই চিকিৎসার জন্য প্রচুর ডাক্তার, বড় বড় ডাক্তার এবং অনেক অর্থ ব্যয় করেছি, এই লোককে সারাতে পারছি, মানে কেউ সারাতে পারছেন না কোনো ডাক্তার। আপনি কৃপা করুন, আপনার কৃপায় যদি সুস্থ হয়ে ওঠে, এই প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি। ঠাকুর একটু চিন্তিত হলেন, তাই করে উপায় তো একটাই, কিন্তু সম্ভ্রান্ত ঘরের বধূ কোথায় কোন জায়গায় তাকে রাখি বলতো, যেখানে অখণ্ড নাম চলছে, সেই অখণ্ড নামের মাঝে একে সবসময় ফেলে রাখতে হবে। এটাই হচ্ছে ওষুধ। আমাদের দু একটা আশ্রমে তখন মায়েদের মধ্যে অখণ্ড নাম চলতো। দু একটা মায়েদের আশ্রম আছে, পুরী স্বর্ণনী মঠ, বৃন্দাবনে মাল্যবতী আশ্রম, সমুদ্রে মাল্যবতী মঠ বলে একটা ছিল। দু জায়গায় অখণ্ড নাম চলত, কিন্তু ওকে ওখানে রাখা যাবে না, কারণ আমাদের আশ্রমে যে ব্যবস্থা, তাতে ওই বাড়ির গৃহবধূর রাখার মতো সুব্যবস্থা কিছু নেই। বললেন তোদের ঠাকুর বাড়িতে, ঠাকুর নিশ্চয়ই গিয়েছিলেন, তা নাহলে জানলেন কি করে, কোনো এক সময় হয়তো বাড়িতে নিয়ে গিয়েছিলেন ঠাকুরকে। তোদের বাড়ির যে ঠাকুর দালান আছে, সেই ঠাকুর দালানই মায়েদের দ্বারা অখণ্ড নাম বসা। আর এই মায়েদিকে সেই নামের কাছে সব সময় 24 ঘন্টায় যেন করে থাকে। শুধুমাত্র প্রস্রাব পায়খানা ব্যতীত ওই নাম মধ্যে থেকে না ওকে খাওয়া দাওয়া ঘুমানো সমস্ত যেন ওই নামের মধ্যে তার থাকে। দেখ ঠাকুর যদি কৃপা করেন তাহলে কি হয়। বলে বাবা, আপনি যা বিধান দেবেন আমি সেই রকম যথাযথ চেষ্টা করছি। তাই করলেন। পরবর্তীকালে শুনেছি তিনি ওনাদের ঠাকুর বাড়ির দালানে অখণ্ড মায়েদের দ্বারা অখণ্ড নাম বসিয়ে সেখানে ফেলে রেখেছিলেন এবং 4-5 মাসের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। ডাক্তারি শাস্ত্রে উন্মাদ রোগের কোনো চিকিৎসা নেই, ওই কিছু
ওষুধ ফষুধ দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়। কিন্তু এই উন্মাদ লোক রামের কৃপায় ঠাকুরের মুখ থেকে উপনিষিত বাণীর দ্বারা নামের কৃপায় সুস্থ হয়ে ওঠে। আমরা পুরীতে যাই, আমরা অনেকেই জানি না, পুরনো লোক ছাড়া, পুরনো লোকেরা হয়তো জানবেন, এরপর যারা জানেন না তারা গিয়ে দেখবেন নীলাচল আশ্রমের ভেতরে যে নিম গাছটা আছে, সেই নিম গাছের সোজাসুজি ধ্যানঘরের সামনে যে ঘরটা আছে, ওই ঘরটা এখন একটু রূপ পাল্টেছে, একটু ছাদা ঢালাই হয়েছে, আগে ছিল ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ চাল। ওইখানে নীলাচল আশ্রমে অখণ্ড নাম আছে দীর্ঘকাল। উত্তরপ্রদেশের কানপুর থেকে এক যুবতী সুন্দরী মাইকে নিয়ে তার বাড়ির লোকজন উপস্থিত হল ঠাকুরের কাছে। উন্মাদ হঠাৎ কোনো কারণে কোনো কিছু ক্রিয়ার দ্বারা হোক, কিছু সেবার জন্য কি সে তো জানা নেই, একবারে সম্পূর্ণ উন্মাদ ধেই ধেই করে নাচ থাকে, গায়ে কাপড় তুলে চলে যায়, কোনো দিকে হুঁশ থাকে না। এইরকম পাগলিকে দিয়ে তার বাড়ির লোকজন উপস্থিত হলো ঠাকুরের কাছে। অতি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, প্রচুর চিকিৎসা করবার তার ক্ষমতা নেই, যথাসাধ্য ডাক্তার দেখিয়েছে, কিন্তু সেটা তার সাধ্যের মধ্যে। বাবা অর্থের সামর্থ্য নেই, তথাপি ভরসা তো আপনি একে সারিয়ে তুলবেন। আমরা হিমশিম খেয়ে যাচ্ছি একে নিয়ে। এই যুবতী মেয়ে কিভাবে বাকি জীবনটা কাটবে? বিয়ে দিতে হবে, কে মেয়েকে বিয়ে করবে? ঠাকুর নীলাচল আশ্রমে ওই নিম গাছের কাছে আগে যে গেটটা দিয়ে আমরা এখন ঢুকি নিম গাছের কাছে, সেখানে একটা পাঁচিল ছিল, পাঁচিলের দরজা ছিল। যারা পড়লো তারা জানবেন, এখন যে পাঁচিল গুলো ভেঙে দেওয়া হয়েছে। তো সেখানে মায়ের দ্বারা অখণ্ড নাম বসালেন ওই নিম গাছের তলায়। কোন পুরুষ সেখানে প্রবেশ করতে পারবে না। নীলাচল আশ্রমে হাজার লোক যদি উপস্থিত থাকে, ওই রাধা গোবিন্দ মন্দির, রাম মঞ্চ এর মধ্যেই এবং সামনের চত্বর, তার মধ্যে থাকবে। কোন একজন পুরুষও ওই নিম গাছের দিকে যেতে পারবে না। ওই দরজা সবসময় বন্ধ থাকবে। ভেতরে বহু মায়েরা রয়েছেন, তারা অখণ্ড নাম চালাবে, মানে রয়েছে নয়, ব্যবস্থা করলেন ঠাকুর থাকা। অখণ্ড নাম বসিয়ে ওই ধ্যান ঘরের সামনে অ্যাডমিনিস্ট্রেটিভ যে চাল ছিল, ওই ঘরটার নামই পুরনো লোকেরা ওই ঘরটার নামই দিয়েছিল পাগলির ঘর। এখনো পর্যন্ত পুরনো লোকেরা গেলে ওই ঘরটাকে পাগলির ঘর বলেই সম্বোধন করে। ওই ঘরে মাইটিকে ফেলে রাখা হলো, আর প্রস্রাব পায়খানার জন্য বালির দিকে, পেছন দিয়ে বালির দিকে একটা দরজা ফুটিয়ে ওই বালির গাদার মধ্যে কিছু টেম্পোরারি বাথরুম পায়খানা সব ছিটেবেলা চটপট দিয়ে ঘিরে ব্যবস্থা করে দেওয়া হলো। নামধারী মায়েরা যারা ভেতরে থাকবে এবং ওই পাগলি টাগলি সমস্ত সব মায়েদের বাথরুম। নীলাচল আশ্রমের কোনো পুরুষ ওই দিকটাতেই যাবে না। এরকম ভাবে 4 মাস অখণ্ড নাম বসিয়ে ওই 4 মাস ওখানে ফেলে রেখে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। বাড়িতে ফিরে এলো, তার বিয়ে দিয়ে তার নাতি পর্যন্ত আমি জানতাম সে এখনো বেঁচে আছে। এই সম্প্রতি 1 সপ্তাহ হয়নি আমি দিল্লি এবং পিঠরে গিয়েছিলাম কানপুরের, তারই ওই পাগলির বোনের সাথে দেখা হল। জিজ্ঞাসা করলো, হ্যাঁ তোমার দিদি এখনো বেঁচে আছে? বললো না, মারা গেছে। তার নাতি ছেলে পুলে নাতিরা সব আছে, সম্পূর্ণ সুস্থ ছিল তারপর থেকে সারাটা জীবন। গঙ্গাসাগরে চাতুর্মাস্যের মধ্যেই নৈহাটি
অমিয়দা বলে একজন ছিল এম.এ. পাস, সুঠাম চেহারা, গায়ের রং কালো কিন্তু সুঠাম চেহারা। অমিয়দা হঠাৎ মাথা খারাপ। একটা যুবক ছেলে, শিক্ষিত ছেলে, বাড়ির লোকজন ওই ঠাকুরের কাছে নিয়ে গিয়ে ফেলল। ঠাকুর বললেন, এখানে নাম চলছে, প্রস্রাব পায়খানা ব্যতীত এই নাম মঞ্চেই করে থাকবে, এবং রোজ বিকেলবেলা, এক্সট্রা এর একটা বিধান দিলেন কি, রোজ বিকেলবেলা এর বাড়ির লোকজন একে নিয়ে সমুদ্রের ধারে গিয়ে বাড়ির ওপর 1 ঘন্টা সমুদ্রের দিকে তাকিয়ে বসে থাকবে। 1 ঘন্টা জলের দিকে তাকিয়ে বসে থাকা বিকালে, আর বাকি সময় প্রস্রাব পায়খানা ব্যতীত অখণ্ড নাম মঞ্চে করে থাকবে। ফেরার সময় অমিরা সুস্থ শরীরে ফিরলেন, কোন রকম পাগলের লক্ষণ ছাড়া। এই 3টে ঘটনা আমার নিজের চোখে দেখা। পাগলি ব্যাপারটা সরাসরি আমি ঢুকতে পারিনি, তখন একবারে প্রথম দিন আসা যাওয়া করছি, স্কুলে কলেজে পড়ি। কিন্তু এই অমিয়দা এবং কাশীকান্ত মৈত্র, ওনার বাড়ি গৃহিণীর সুস্থ হওয়ার ঘটনাটা আমার দেখার মধ্যে, আর পাগলির ঘটনাটা আমার শোনা, এবং বহুবার তাদের বাড়ির লোকজনের সাথে আমার যোগাযোগ দেখা। এই সম্প্রতি 1 সপ্তাহ হয়নি ভিডিও রেকর্ডের সাথে দেখা। যাই হোক, নামের দ্বারা, নামের এমন মাহাত্ম, এই যে আমাদের সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না, নাম কর, তো যা কিছু প্রয়োজন সমস্তই এই নামের দ্বারা পূর্ণ হবে। ঠাকুরের এই বাক্য অভ্রান্ত সত্য। আমরা বিশ্বাস নিয়ে যদি নাম করি বা অবিশ্বাসেও যদি নাম করি, তাহলে আমাদের অনেকেই আছে, ছেলেটা যদি পাস করে তাহলে বাড়িতে উদয়স্ত নাম দেব। আমার এই প্রার্থনাটা যদি পূরণ হয়, তাহলে একদিন নামের ব্যবস্থা করবো। আমাদের মায়েদের মধ্যে, বাড়ির ছেলেদের মধ্যে যারা ঠাকুরের আশ্রিত ভক্ত, তাদের মধ্যে দেখবেন এই প্রবণতা আছে। মানসিকটা হচ্ছে নাম। সাধারণত কি করা হয়, মা কালী তোমাকে ডোলা পাটা দেবো, তারপর ডোলা পাটা দেওয়া হচ্ছে না, বা একটা মোটা অন্তত দিই। যাই হোক, এইরকম অর্থের মানসিক করে, বলির মানসিক করে, কিন্তু নামের মানসিক সচরাচর সাধারণ মানুষ করে না। তারপরে আশ্রিত বা যারা নাম মাহাত্ম কিছুটা বোঝে, জানে, তারা নামের মানসিক করে। নাম কল্পতরু মূলে যে জন যা যাবে, অবশ্যই তার সেই আশা করিবে বলে এরকম ঠাকুরের এর বাড়ির মধ্যে আছে যে নাম হচ্ছে কল্পতরু। তার কাছে, নামের কাছে প্রার্থনা করে যে যে কামনা করবে তার সেই কামনা পূর্ণ হয়। এটা কথার কথা নয়, এটা অভ্রান্ত সত্য। এরকম ভাবে আমরা প্রত্যক্ষ করেছি বা দেখেছি। ঠাকুর তার ঐশী শক্তি প্রয়োগ করতেন না বাধ্যত। অনেক কিছুই তার মুখের কথা, যে বেদ বাক্য খুলে যায়। যা মুখ দিয়ে, বাক্য হচ্ছে ব্রহ্ম। মৌন একটা চলন্ত অবস্থা, কারণ কি, বাক্যটাকে শুদ্ধ করার জন্য। যে যত মৌন থাকবে তার বাক তত তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমরা অনেক বেশি কথা বলি, এই বহু কথার মধ্য দিয়ে আমি চাইলেও কিছু মিথ্যা বেরিয়ে যায়। একজনকে একটা বলতে গিয়ে যা ঘটনা, সেই ঘটনাটাকে একটু ফুলিয়ে মাপিয়ে বা একটু সাজিয়ে গুছিয়ে বলতে গিয়ে কিছু মিথ্যা ঢুকে যায়।
বলছেন, শাস্ত্র বলছে যে সত্য কথা বলে তার কথা হয়ে যায়। সেই জন্য কথা কম বলতে হয়। কথা কম বললে তার মিথ্যা বলার সম্ভাবনাটা কম থাকে, কথাই বলে না। সেই জন্য তার আর বাক সত্য হলে, বাক কম হলে, কথা যদি সত্য বাক্য বলে তাহলে দীর্ঘদিন পরে সে যে কথাটা বলবে সেই কথাটা হয়ে যায়। সেটা শুধু ঠাকুর কেন, এটা যে কোনো সাধারণ মানুষের মধ্যেও যদি প্রচেষ্টা করে কেউ যে আমি সত্য হয়ে মিথ্যা বলবো না, তাহলে কিন্তু তার বাক্যে একটা ক্ষমতা এসে যায় যে সে যেটা বলবে সেটা হয়ে যায়। ঠাকুর ওই গঙ্গাসাগরে চাতুর্মাস করছে। চাতুর্মাসের মধ্যে যজ্ঞ চলছে। চাতুর্মাস বর্ষাকাল, যজ্ঞ আরম্ভ হবে 9টা 9:30টার সময়। তখন কলকাতার বিখ্যাত এখন সব যারা অধ্যাপক তারা তখন সব ছাত্র, সে কি সংস্কৃত কলেজে কি বেদের বিশাল পণ্ডিত ছিলেন পীতাম্বর ঝা, হরিনারায়ণ বেদতীর্থ, এরা সব দিকপাল। এরা ভাটপাড়া নবদ্বীপ বলে নয়, সারা ভারতে তথা সমস্ত পৃথিবীর পণ্ডিতদের এরা সমস্ত এক একটা স্তম্ভ। এনারা সমস্ত ঠাকুরের যজ্ঞস্থলে গিয়ে সব পৌরোহিত্য করতেন। সকাল থেকে মুষলধারে বৃষ্টি এবং ঝড়, গঙ্গাসাগর সমুদ্রের ধার, প্রবল ঝড়, সেই সাথে বৃষ্টি। গঙ্গাসাগরের যজ্ঞ মণ্ডপটা ছিল লক্ষ্মীনারায়ণ মন্দিরের পেছন দিকটায় যে চত্বর, সেই চত্বরে এখনকার থামগুলো, এই রথটা আছে, যজ্ঞ মণ্ডপ ভেঙে গেছে, সেখানে এখন খড়ের গাদা, সেইখানে যজ্ঞ মণ্ডপ, নিচেটা পার্মানেন্ট, ওপরটা খড়ের চাল দিয়ে যজ্ঞ মণ্ডপ ছিল। পর 1 মাস ধরে যজ্ঞ চলছে। ওই বললাম যে ভোর থেকে এত ঝড় বৃষ্টি যে পণ্ডিত বাবারা যজ্ঞ করতে যেতে পারছেন না। ঝড়ের দাপটে সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। জিনিসপত্রগুলো যেখানে রাখা আছে, ওপরে বারান্দাতে হোক, নাট মন্দিরে হোক বা কোনো ঘরে হোক, সেখান থেকে যজ্ঞ মণ্ডপে উপকরণ, ঘি, কাঠ, আগুন, অমুক তমুকে কাউটা সেটা যজ্ঞর পুজোর জিনিসপত্র নিয়ে যে যজ্ঞ মণ্ডপে যাবে, ওইটুকু যে ঘর থেকে বেরিয়ে ওই যজ্ঞ মণ্ডপে ঢুকবে, নেওয়া যাচ্ছে না, এত ঝড় বৃষ্টি। এদিকে যজ্ঞের কাল উত্তীর্ণ হয়ে যাচ্ছে। একটা সময় আরম্ভ করতে হবে, সব বারবেলা কালবেলা এই সমস্ত বাদ দিয়ে ওই সমস্ত সময় শুরু করতে হয়। কিন্তু ঝড় বৃষ্টির দাপও বাড়তেই থাকছে, সময় উত্তীর্ণ হয়ে যায় অবস্থা। সব পণ্ডিতদের দল এসে ঠাকুরের ঘরে ঠাকুরের শরণাপন্ন হয়ে, বাবা আকাশের যা অবস্থা, তাকে যজ্ঞ মণ্ডপে যাওয়ার ক্ষমতা কেউ সাহস পাচ্ছে না। কি করে যজ্ঞ আরম্ভ হয়ে বাবা এদিকে যে সংকল্প হয়ে আছে, সংকল্প নষ্ট হয়ে যায়। এই টাইমের মধ্যে করতে হবে, আরম্ভ করতে হবে, সেই টাইম পেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল, কাছে চলে এলো, কি করে আরম্ভ করব? আপনি কৃপা করুন, আপনার কৃপা ব্যতীত যজ্ঞ আরম্ভ করাই যাবে। ঠাকুর বললেন, সে কি রে, এতটা বেজে গেল, এখন আরম্ভ হয়নি? বাবা বাইরের অবস্থাটা দেখুন, বাইরে সত্যি বেড়ে যাচ্ছে না, জানলা খোলা যাচ্ছে না। ঠাকুর পণ্ডিতদের কথা মতো, পণ্ডিত বাবাদের কথা মতো এগিয়ে এলেন ঘর থেকে দোতলার লক্ষ্মীনারায়ণ মন্দিরের পেছনে বারান্দায়। জানলা
কাঁচের জানলা সামান্য একটুখানি খুলে তার দাপটে এমন দেখা দিল কাঁচ ঝরঝর করে ভেঙে পড়ে গেল। এইরকম একটা অবস্থায় হাত জোর করে আকাশের দিকে তাকিয়ে ঠাকুর শুধু বললেন, হে বরুণদেব, পণ্ডিত বাবারা যজ্ঞ আরম্ভ করতে পারছেন না। আপনি কৃপা না করলে এই সংকল্প নষ্ট হয়ে যায়। তাই আপনার কাছে প্রার্থনা করছি, আপনি শান্ত হন, প্রকৃতি শান্ত হোক, পণ্ডিত বাবারা যাতে যজ্ঞ আরম্ভ করতে পারে সেই ব্যবস্থা করুন বলে হাত তুলে সবাইকে যে বলে তোরাও জয় দিই। जय श्री गुरु महाराज जी की जय, जय श्री गुरु महाराज जी की जय, जय श्री गुरु महाराज जी की जय। रामानंद प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। सीताराम प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। गीताय बोल प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। बोले जय दिए नाम करते शुरू कर दे। 5 मिनट गल ना, ঝড় থেমে গেল, বৃষ্টি থেমে গেল। 5 মিনিটের মধ্যে সূর্যদেব ওই জানলাতে দেখা দিলেন, প্রকৃতি শান্ত। ওই 5 মিনিটের মধ্যে কি করে এই মহা দুর্যোগ, সকাল থেকে ভোর থেকে মহা দুর্যোগ, শুধুমাত্র এই প্রার্থনার দ্বারা, শুধুমাত্র এই বাক্যর দ্বারা। এখন কি বলবো, ঠাকুর ঐশী শক্তি প্রয়োগ করলেন না, শুধুমাত্র কথা শুনলেন না। হ্যাঁ হ্যাঁ বটে, নাও বটে। তিনি শুধু প্রার্থনা করেছেন, তিনি কোনো বৃষ্টি বন্ধ হয়ে যাও আদেশ করেননি। তিনি প্রার্থনা করেছেন, হে বরুণদেব, পণ্ডিত বাবারা যজ্ঞ আরম্ভ করতে পারছে না, তাই আপনার কাছে প্রার্থনা করছি, আপনি শান্ত হন, আপনি স্থির হন, পণ্ডিত বাবারা যাতে যজ্ঞ আরম্ভ করতে পারে সেই ব্যবস্থা করুন। এটা প্রার্থনা। আর একটা দিক হচ্ছে কি, তার মুখের বাক্য এত ব্রহ্ম বাক্য যে তার বাক্য ব্যয়ের সাথে সাথে প্রকৃতিও তার কথা শুনতে বাধ্য হন, বরুণদেব তার কথা শুনতে বাধ্য হন, বা তিনি কৃপা করে তার স্বরূপ, তার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা তিনি প্রয়োগ করতে পারছিলেন না। ঠাকুরের প্রার্থনার জন্য তিনি সেই ক্ষমতা বা প্রয়োগ করছেন, সেটা দেখিয়ে দিলেন। আমরা সচক্ষে প্রত্যক্ষ করলাম, 5 মিনিটের মধ্যে প্রকৃতি শান্ত হলো, ঝড় বৃষ্টি থেমে গেল। এবং শুধু তাই নয়, ঝড় বৃষ্টি থামল নয়, সূর্যদেব উদিত হলেন। সূর্যদেব উদিত হয়ে গিয়ে তিনি এরকম ভাবে যজ্ঞ আরম্ভ হলো। সারাদিন ধরে যজ্ঞ চলল। মাঝে মাঝে মেঘলা হয়েছে বটে, কিন্তু যজ্ঞের কোনো দেখা তাকে থাকেনি। যাই হোক, ঠাকুরের কথা বলতে গেলে একটার পর একটা ঘটনা চলে আসে। খড়গপুরে গেছেন, খড়গপুরে গিয়ে গরমকাল, সেখানে একটা গরমের একটা পিরিয়ড আছে যে সময় গুমোট গরমের দিন বিকেলবেলা বৃষ্টি হবে। তো উদ্যোক্তারা ঠাকুরের আসার জন্য যে আয়োজন হয়েছে, তাদের ধারণা হয়েছে কি, রোজ এই সময় রোজ সারাদিন গুমোট থাকছে, বিকেলবেলা 3:30 4টের সময় বৃষ্টি হচ্ছে, অর্থাৎ আজকেও তাই হবে। এইরকম ভাবে আর ওই 3:30 4টের মধ্যে ঠাকুরের উপস্থিতিতে যত লোক হয়েছে তত লোককে খাইয়ে দেওয়া যাবে। তাই ওপরে ত্রিপল চট কিছু টাঙাবার ব্যবস্থা করেনি। রাম সীতা মন্দিরের মধ্যে ঠাকুরের ভোগ হয়েছে। সামনে বিশাল প্রাঙ্গণে কয়েক হাজার ভক্তের সমাগম, তাদের সেখানে ওই রোদ্দুরের মধ্যে বসে খিচুড়ি প্রসাদ পাওয়ানো হচ্ছে। হঠাৎ সেই গুমোট গরম থেকে কালো মেঘে ছেয়ে গেল। এমন মেঘ এলো যে সেদিন ওই 1টার সময়ই বৃষ্টি এই নামলো। এখনই বৃষ্টি হয়, সমস্ত মানুষের প্রসাদ পাওয়া বন্ধ হয়ে যাবে, কিন্তু প্রসাদ পেতে পারবে না।
অবস্থা নেই। এইরকম ভাবে কালো মেঘ ঢেকে গেল চতুর্দিকে। আমরা বামাখ্যাপার জীবনীতে পড়েছি, বামাখ্যাপা তার মাতৃসাধ্যে একটা গন্ডি কেটে দিলেন, একটা কাঠি নিয়ে ওই মাতৃসাধ্যের এলাকাটা গন্ডি কেটে দিলেন। দেখা গেল ওই গন্ডির মধ্যে বৃষ্টি হচ্ছে না, তার বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বামাখ্যাপার জীবনে একটাই ঘটনা শোনা যায়, আর ঠাকুরের জীবনে এরকম অজস্র অজস্র ঘটনা ঘটেছে। ঠাকুরের কাছে প্রার্থনা জানানো হলো যে বাবা, সমস্ত মানুষ প্রসাদ পেতে পারবে না, আপনি ব্যবস্থা করুন। ঠাকুর একটাই উপায়, না জয় শ্রী গুরু মহারাজ জীব কি জয় করে 3 বার জয় দিলেন। জয় দিয়ে তিনি নাম আরম্ভ করলেন। আস্তে আস্তে কালো মেঘ সরে গেল, সমস্ত আকাশ পরিষ্কার হয়ে গেল। না রোদ্দুর, না এক্ষুনি বৃষ্টি হবে এই অবস্থা। সামঞ্জস্য রেখে ভক্তরা স্নিগ্ধ মেঘের তলায়, অথচ বৃষ্টি না হয়ে সেখানে প্রসাদ পেলেন। 3:30 থেকে 4টের সময় সব যখন শেষ হয়ে গেল, তারপর ঝমঝমে বৃষ্টি। এইরকম পাতার পর পাতা, পাতার পর পাতা বলা যাবে, পড়া যাবে, লেখা যাবে। এরকম ঘটনা আমারই দেখা। শোনা ঘটনা আমার খুব কমই, বেশিরভাগ বিভিন্ন বইয়েতে, আমার অনেকগুলো বই আছে, তাতে যা লিখেছি বেশিরভাগ ঘটনা আমার দেখা। সেইগুলোকে নিয়ে আমি চর্চা করেছি, কারণ শোনা কথার মধ্যে অনেক ভেজাল থাকতে পারে, ভুল থাকতে পারে, হয়তো অতিরঞ্জিত বেশি কথা, একটা কথা শুনে নিতে গিয়ে একটু অন্যভাবে প্রকাশিত হতে পারে। কিন্তু দেখা ঘটনার মধ্যে এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমারই এক বন্ধু তখন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পড়ে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়ে আবাসিক ছাত্র। তার বাড়ির সব রামকৃষ্ণদেবের ভক্ত, বাবা মা দিদি দাদা সব রামকৃষ্ণ মিশনের শিষ্য বা ভক্ত। বাড়িতে মহারাজের ছবি, রামকৃষ্ণদেবের ছবি, মা সারদা স্বামীজির ছবি। ঘটনাক্রমে তার পিসি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহকর্মী জয়শ্রী রায় খুব মহিলা বাহিনীর একজন নেত্রী ছিলেন। তিনি নেতাজি বসুর সাথে, মানে সুভাষ বসুর সাথে যোগাযোগ রাখতেন। এই আমার এই বন্ধুর পিসিমা, তিনি হঠাৎ অসুস্থ হলেন, পিজি হসপিটালে ভর্তি। ভাইপো খবর পেল, আমার এই বন্ধু খবর পেল, আমার বন্ধু মানে আমার থেকে একটু বয়স বড়, কিন্তু বন্ধুর মতো, তো যে ঠাকুর সীতারাম দাস সন্তাননাথের পিসিকে দেখতে হসপিটালে এসেছিলেন। তার নাকি খুব ক্ষমতা, ঠাকুর সম্বন্ধে এইটুকু তার শোনা। তিনি কলকাতায় এখন থাকেন না, তিনি এখন ওঙ্কারেশ্বরে আছেন, কিন্তু হঠাৎ করে এসেছিলেন কলকাতায়, এসে পিসি হসপিটালে পিসিকে দেখে আশীর্বাদ করে চলে গেছেন। ভাইপোর মনে রেখাপাত করল। তিনি ওঙ্কারনাথ ঠাকুরের সাথে দর্শন করার জন্য কিভাবে তার কাছে যাওয়া যাবে, তার কাছে কিছু প্রশ্ন উত্তর পাওয়া যাবে, এই বাসনা নিয়ে একটা পোস্ট কার্ড লিখলেন যে আমি আমার জীবনে, আমার চরিত্রে একটা উপযুক্ত চরিত্র গঠন করতে চাই, আপনার উপদেশ প্রার্থনা করি। এইরকম মর্মে একটা পোস্ট কার্ড। ঠিকানা হচ্ছে ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথদের ওঙ্কারেশ্বর। আর কিচ্ছু লেখা নেই, কিছু জানাও নেই, লেখেও নেই। যথা সময়ে ওঙ্কারেশ্বরে ঠাকুরের হাতে সেই চিঠি পড়ল, পোস্ট অফিসেও গেল, চলে গেল, বলল। ঠাকুর উত্তর লিখলেন, আগামী অমুক তারিখে হাওড়া সদানন্দ মঠে উপস্থিত থাকবে, সম্ভব হলে সেখানে এসে দেখা করিস, সাক্ষাতে কথা হবে। যথা নির্দিষ্ট দিনে, মাসখানেক পরে যথা নির্দিষ্ট দিনে সদানন্দ মঠে এই আমার বন্ধু গিয়ে হাজির। দেখছে ঢুকবো কি, গোটা চত্বর লোকে লোকারণ্য, দূরে
ঠাকুর ওই মন্দিরের বারান্দার সামনেটা ওইখানে একটু উঁচু স্টেজ করে ওইখানে বসে আছেন, আর গোটা চত্বরটা একবার রাস্তা পর্যন্ত সব ভিড়ে ভিড়। রাস্তা থেকে ওই ঠাকুরের দিকে চেয়ে, বহু দূরে ঠাকুরের দিকে চেয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তুমি যদি সত্যিই রামকৃষ্ণদেব হও, তার মানে সংশয় ছিল। অনেকে বলে ঠাকুর রামকৃষ্ণদেব, সত্যি কি তাই? এই প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের মধ্যে তার এটাও একটা প্রশ্ন ছিল। তুমি যদি সত্যিই রামকৃষ্ণদেব হও, তাহলে এই ভিড়ের মধ্যে আমি তোমার নির্দেশ মতো এই তারিখে এসেছি, তুমি আমাকে ডেকে নেবে। রাস্তা থেকে প্রণাম করলো ঠাকুরের উদ্দেশ্যে, প্রণাম করে উঠছে, আর ওই ভিড়ের পেছন থেকে ঠাকুর এরকম এরকম করে ইশারা করছে। সবাই ভাবছে, সবাই দেখাচ্ছে সকলকে, না না না, ও যখন দেখালো মানে আমি ওই হাত নাড়ছে, আয় দেখে নিল ঠাকুর ডাকছেন একজন আনকোরা ভক্তকে, কম বয়স। পাবলিক ভলেন্টিয়ার হয়ে গেল, আর বাবা আপনাকে ডাকছে, বাবা আপনাকে ডাকছে, চলুন চলুন চলুন, একবারে লাইন মানে তারপরে নিয়ে চলে গেল ঠাকুরের কাছে। ঠাকুর হাতটা ধরলেন, হাতটা ধরে বললেন, চরিত্র গঠন তাই না, তুই না? মানে ও চরিত্র গঠনের কথা কিছু লিখেছিল, চরিত্র গঠন সেই তুই না? বললেন হ্যাঁ, আজ রাত্রে থাক, রাত্রি 12টার পর ভিড় কমে গেলে সঙ্গে দেখা করিস। সেই রাত্রে সে সেখানে থাকলো, রাত্রে তার কথাবার্তা হলো, তার মনে সমস্ত প্রশ্ন উত্তর জেনে নিল। গোটা ফ্যামিলির মধ্যে সেই একমাত্র ঠাকুরের শিষ্য, বাকি সব রামকৃষ্ণ মিশনের তো 6টা বাজে করে এসে গেছে। জয় হলো, একটু নাম আগামীকাল পুরস্কার বন্দ্যোপাধ্যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ। Hare